প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জনাব ওয়াকারুজ্জামানের সাথে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই বৈঠকে যা ঘটেছে সেটা বাংলাদেশের রাজনীতির কিছু নতুন গতি প্রকৃতির ইঙ্গিত বহন করে। সেনাবাহিনীর চলমান কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এই মুহূর্তে একটা ক্রান্তিকাল পার করছে বাংলাদেশ, কিন্তু বর্তমান সিচুয়েশনকে কভার করতে হলে পুলিশের বিপরীতে সেনাবাহিনীর অবস্থানটাই আসলে শক্তিশালী। এদিকে এবার সেনাপ্রধান ও ডক্টর ইউনূসের বৈঠকের পর দেশের পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। সেনাপ্রধান ক্ষমতা নিয়ে ভয়াবহ পদক্ষেপ নেন। কপালকুলে শেখ হাসিনার সমন্বয়ক উপদেষ্টা ডক্টর ইউনূস আছেন ভয়ঙ্কর আতঙ্কে। ডক্টর ইউনূসের প্রতি বহির্বিশ্বের যে চাপ আসতেছে এবং বাংলাদেশে যে চাপ আছে, ডক্টর ইউনূস চাচ্ছে অনেক আগে থেকেই পদত্যাগ করতে, কিন্তু ডক্টর ইউনূসকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু ছাত্র এবং জাতীয় নাগরিক পার্টি যে দলটা হয়েছে তারা তাকে পদত্যাগ করতে দিচ্ছে না। 3টে দিনও পড়েনি, এরই মধ্যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনূস মিয়া তার দম শেষ হয়ে গেছে। কি করে শেষ হয়ে গেল? বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে দুজন ব্যক্তি উল্লেখযোগ্য, তাদেরকে ঘিরেই ক্ষমতা আবর্তিত হচ্ছে। একজন হচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আরেকজন হচ্ছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। হাজারো মানুষের প্রাণের মধ্য দিয়ে, রক্তের উপর দিয়ে 5 আগস্টের পর পরিবর্তিত বাংলাদেশে সবচেয়ে বেশি লাভবান হয়েছেন কোন ব্যক্তি? ভয়ঙ্করভাবে লাভবান সেই ব্যক্তির নাম হচ্ছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের প্রধান উপদেষ্টা। দেশের অবস্থা যখন নাজুক, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, ঠিক সেই সময় আমরা দেখলাম সেনা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন। প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধান যে সময় দেখা করেছেন, যে ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, সেই ছবিতে যে দৃশ্য আমরা দেখছি তাতে সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টা দুজনের কাউকেই হাস্যোজ্জ্বল দেখা যায়নি। দুজনের মুখই ভার ছিল এবং চিন্তামগ্ন ছিলেন দুজনে। তার মানে তাদের মধ্যে সিরিয়াস অনেক কথা। এতক্ষণ দেখলেন আজকের খবরের শিরোনাম, আর এখন দেখবেন বিস্তারিত। তো বন্ধুরা, আজকের খবরের ইতিমধ্যে শিরোনাম দেখে কিন্তু আপনারা বুঝতেই পারছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ। দয়া করে কেউ স্কিপ করবেন না। যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ, আপনারা ভিডিও স্কিপ করে দেখলে খবরের কিছুই বুঝতে পারবেন না। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি নিয়ে আমরা আলোচনা করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জনাব ওয়াকারুজ্জামানের সাথে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই বৈঠকে যা ঘটেছে সেটা বাংলাদেশের রাজনীতির কিছু নতুন গতি প্রকৃতির ইঙ্গিত বহন করে। দর্শক, এই বৈঠকটা একটু স্পেশাল, কারণ মাননীয় প্রধান উপদেষ্টার শানে জনাব সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এর আগে রাওয়া ক্লাবের একটা অনুষ্ঠানে, রাওয়া ক্লাবে একটা বক্তব্যে যে বক্তব্য দিয়েছিলেন সেটা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। মাননীয় প্রধান উপদেষ্টা এভাবে বলেননি, তিনি ডক্টর ইউনূস এভাবে বলেছেন। নির্বাচন নিয়ে বিতর্কিত কথা বলেছেন, যেটা তার জুরিসডিকশনের মধ্যে পড়ে না। মিডিয়ার হত্যাকাণ্ড, মিডিয়ার বিদ্রোহ নিয়েও বিতর্কিত কথা বলেছেন, যে কোনো তদন্তের পক্ষে তিনি না, এরকমই বোঝাতে চেয়েছেন। অথচ আওয়ামী লীগের জুলুম, নির্যাতন, অন্যায় এগুলোর বিরুদ্ধে কিছু বলেননি। এটা থেকে একটা পাবলিক পারসেপশন তৈরি হয়েছিল যে সেনাপ্রধান যেহেতু ভারতের সেনাপ্রধানের সাথে যোগাযোগ রাখেন, এটা স্পষ্ট হয়েছে। এবং ভারতের এক কর্মকর্তা বিক্রম মিস্ত্রি বাংলাদেশে এসেছিল, তখন প্রধান উপদেষ্টার অগোচরে তার সেনাপ্রধানের সাথে বৈঠক হয়েছে, যেটা নিয়ে তুমুল সমালোচনা হয়েছিল। এরপর পাবলিক পারসেপশন সেনাবাহিনী প্রধানকে সন্দেহের চোখে দেখত, এটাই ছিল পাবলিক পারসেপশন। তো সেই প্রেক্ষাপটে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই বৈঠকের পর সেনাবাহিনীর পক্ষ থেকে ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স, তারা আইএসপিআর কি বিবৃতি দিয়েছে
এটাও ইম্পর্টেন্ট। তার আগে যেহেতু এর আগে সেনাপ্রধানের বক্তব্যের শব্দচয়ন নিয়ে যথেষ্ট আপত্তি ছিল, সমালোচনা উঠেছিল, তো এই জন্যে এবারকার বৈঠকের বডি ল্যাঙ্গুয়েজটা একটু আমরা বিশ্লেষণ করব। আপনারা জানেন ডিপ্লোম্যাটিক বৈঠকে কিংবা স্টেট লেভেলে এ ধরনের বৈঠকে কিংবা এই ডিফেন্সের এ ধরনের বৈঠকে বসার স্টাইল, হাত নাড়ানোর স্টাইল, এগুলো তাৎপর্যপূর্ণ। কার সামনে কিভাবে বসতে হবে, কার সামনে পায়ের উপর পা তুলে বসতে হবে, কার সামনে নতজানু হয়ে দুই হাত গুটিয়ে বসতে হবে, আর কে দুই হাঁটুর উপর দুই হাত রেখে বসবে এবং কে আঙ্গুরের মধ্যে আঙ্গুর ঢুকিয়ে বসবে, এই সাইনগুলোর অনেক তাৎপর্য ডিফেন্সে আছে, ডিপ্লোমেসিতে আছে। সেই হিসাবে আমরা দেখি যে যেহেতু সেনাপ্রধানকে নিয়ে যথেষ্ট সমালোচনা হয়েছিল, বাংলাদেশের জনগণ তাকে অনেকটা নেগেটিভলি দেখত। আবার তার বড় শর্টকামিংস হচ্ছে তিনি হাসিনার নিযুক্ত সেনাপ্রধান। এই জায়গাগুলোতে জনগণ যদি তার উপর ক্ষুব্ধ হয় বা জনগণ যদি তার উপর আস্থা না রাখে, সেনাপ্রধানের উপর জনগণ যদি তাকে নেতিবাচকভাবে দেখে, তাহলে তার সব অর্জন ব্যর্থ। সাপোজ সেনাপ্রধান যদি সেনা অভ্যুত্থান করতে চান আর জনগণ যদি তার বিপক্ষে মাঠে নেমে যায়, সে ট্যাঙ্ক থামিয়ে দেয়, তাহলে তার হ্যাডম শেষ। এই জন্যে পাবলিক পারসেপশন সবচেয়ে বড় ক্ষমতা, এর উপর বড় কোনো প্রেশার নেই। আবার একই সাথে সেনাবাহিনী প্রধান কিছু কথা বলেছিলেন। এরপরে জাতিসংঘ মহাসচিবের সফর, জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের পক্ষ থেকে যে বক্তব্যটা ফাঁস করা হয়েছে, যে সেনাবাহিনীকে সতর্ক করা হয়েছিল এবং সেনাবাহিনী কিছু নেগেটিভ ভূমিকা নিয়ে সেই কারফিউ চলাকালীন সময় জাতিসংঘের প্রতিবেদনও সুনির্দিষ্টভাবে উঠে এসেছে কোথায় কি তারা করেছিল, কোথায় সেনাবাহিনী ভেহিকল ব্যবহার করে গণহত্যা চালানো হয়েছে, কোথায় সেনাবাহিনীর আর্মস ব্যবহার করে গুলি করা হয়েছিল। এগুলো যেহেতু উঠে এসেছে, তো সার্বিক পরিস্থিতি সেনাপ্রধানকে যথেষ্ট চাপে রেখেছিল। তার ফলে এবারের বৈঠকে সেনাপ্রধানকে অত্যন্ত নতজানু হয়ে বসতে দেখা গিয়েছে। দুই হাত গুটিয়ে বসছেন নতজানু হয়ে, সামনে অনেক কাগজপত্র। আর প্রফেসর ইউনূসের বসার স্টাইল দেখেন, খুব ভাবে বসছেন, মানে এটা ঠিক আছে। ওয়াকারুজ্জামান প্রফেসর ইউনূসের আন্ডারে চাকরি করেন, অতএব প্রফেসর ইউনূস কমান্ডিং স্টাইলে বসছেন আর কমান্ড গ্রহীতার স্টাইলে বসছেন সেনাপ্রধান। তো এটা থেকে প্রমাণিত হয় যে সেনাপ্রধানের যদি কোনো উচ্চাভিলাষ থেকে থাকতো অথবা ভারতের বুদ্ধি বা অন্য কোনো এদিক ওদিক চিন্তাভাবনা থেকে থাকতো, জাতিসংঘ মহাসচিব সফরের পর, পাবলিক পারসেপশনের পর, পিনাকিদের সোচ্চার হওয়ার পর আমি মনে করি যে সেনাপ্রধান এবার কিছুটা হলেও সঠিক লাইনে এসেছেন। তিনি বুঝতে পেরেছেন যে উল্টোপাল্টা লাইনে বসলে, এমনকি হাত নাড়াচাড়ার ধরন নিয়েও যদি বিতর্ক হয়, তাহলে জনগণ সমালোচনা করবে। তো এটা একটা ভালো দিক। আর প্রফেসর ইউনূস দুই পাশে দুই হাত রেখে কমান্ড করছেন, এরকম একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি। সামনে অনেক ফাইল আছে, তাকে কাজ বুঝিয়ে দিচ্ছেন। এবং সেনাবাহিনীর পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, এই বিবৃতিও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেখানেও ডক্টর ইউনূস সরকারের প্রতি সেনাবাহিনীর আনুগত্যের ঘোষণা আছে এবং ডক্টর ইউনূসের নির্দেশনায় কাজ করবেন এই ধরনের কমিটমেন্ট আছে। এটা থেকে বোঝা যায় যে বাংলাদেশ সঠিক পথে যাচ্ছে। সারা পৃথিবী প্রফেসর ইউনূসের পাশে আছে। একের পর এক রাষ্ট্রগুলো আনুষ্ঠানিকভাবে জানাচ্ছে যে বাংলাদেশের যে সংস্কার প্রক্রিয়া ডক্টর ইউনূসের, আমরা সেই সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সমর্থন রাখছি, টাকা পয়সা যা লাগে আমরা দিব। এবং সেনাবাহিনীও এখন সমর্থনের কথা বলছে। অতএব সামনে আবার চীন সফর, সব মিলিয়ে ভারত এদিকে ধরা খাচ্ছে, সব মিলিয়ে একটা সুন্দর সময়ে বাংলাদেশে যাচ্ছে এবং ডক্টর ইউনূস আরো মজবুত হচ্ছেন, তার অবস্থান টেকসই হচ্ছে। এর মানে সংস্কার হবে, সেনাবাহিনী কোঅপারেট করবে। এই জন্য আমরা বলবো, আমরা সেনাবাহিনীর মৃদু সমালোচনা করেছি, আবার সেনাবাহিনীর পক্ষে আমরা কথা বলবো, কারণ জনগণের কথা বলার অধিকার রয়েছে এবং জনগণের জন্যই সেনাবাহিনী, জনগণের জন্যই দেশ। স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী এই সেনাবাহিনী। মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ 19 মার্চ 2025 বুধবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, এসবিপি ও এসপি, এসজিপি, পিএসসি। সাক্ষাৎকালে সেনাপ্রধান দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে মাননীয় প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। পাশাপাশি দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সেনাবাহিনী কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা করেন। আলোচনাকালে সেনাপ্রধান তার সাম্প্রতিক সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরের বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। এই সফরটি দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়ন ও সামরিক সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে সেনাপ্রধান আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া সদ্যসমাপ্ত বিবিধ বঞ্চিত সেনা কর্মকর্তাদের সুবিচার নিশ্চিতকরণ সংক্রান্ত উচ্চপদস্থ পর্ষদের মূল্যায়ন ও সুপারিশ এবং বিবিধ কারণে চাকরিচ্যুত জেসিও ও অন্যান্য পদবীর সেনা সদস্যদের চলমান উচ্চপদস্থ পর্ষদের অগ্রগতির বিষয়ে সেনাপ্রধান মাননীয় প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। পরিশেষে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আহত ছাত্র জনতার চিকিৎসায় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কেও তাকে অবহিত করা হয়। মাননীয় প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর, দেখেন মাননীয় প্রধান উপদেষ্টা সর্বোচ্চ সম্মানের সাথে কিন্তু লিখছে, সেনাবাহিনীর ভূমিকা ও অবদানের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ কার্যক্রম সেনাবাহিনীকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। তিনি আশা প্রকাশ করেন যে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী তাদের পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবে। তো দর্শক, যে উত্তেজনা বা যে সন্দেহ আমাদের মধ্যে তৈরি হয়েছিল, অনেকের মধ্যে, বা যে পারসেপশন তৈরি হয়েছিল যে ভারতের কথায় সেনাবাহিনী আবার উল্টাপাল্টা কিছু করে বসে কিনা, এই বৈঠকের মধ্য দিয়ে সেই সন্দেহ কিছুটা হলেও কেটে গেছে। আর প্রফেসর ইউনূসের আন্ডারে তার নির্দেশনায় সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবে বলে এই বৈঠক থেকে আমরা ইঙ্গিত পাচ্ছি। অতএব বাংলাদেশ খুবই কিউরিয়াস একটা ডিবেট আমাদের সামনে এসে হাজির হয়েছে আওয়ামী লীগ প্রসঙ্গে। এই ডিবেটটার অংশ হলেন, মানে ডিবেটটা চলছিল, এর অংশ হলেন সাম্প্রতিককালে জনাব মাহমুদুর রহমান, আমার দেশ সম্পাদক। আমরা জানি আমার দেশ আবার নতুন করে পাবলিশড হচ্ছে। জনাব মাহমুদুর রহমান দীর্ঘদিন দেশের বাইরে থেকে দেশে ফিরেছেন এবং এসে তার আমার দেশ নিয়ে আবার আমাদের এই মিডিয়ার মাঠে নেমেছেন। তিনি যা বলেছেন সেটা নানাজন নানানভাবে ইন্টারপ্রেট করছে, করারই কথা, কারণ এই মুহূর্তে আওয়ামী লীগ থাকবে কি না, থাকলে কিভাবে থাকবে, আদৌ থাকা উচিত কি না, যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান না তারা কে, কি, এসব নানান কথাবার্তা মাঠে প্রচলিত আছে। এবং যারা মাহমুদুর রহমান যা বলেছেন, কেউ কেউ স্বভাবগতভাবেই, এখন যেহেতু আমরা ট্যাগিংয়ের রাজনীতি করি, কেউ কেউ তাকে আওয়ামী লীগ বা এমনকি ভারতের দালালও বলে ফেলতে পারে। কাকে বলছে? জনাব মাহমুদুর রহমানকে বলতে পারে। আমি কাউকে কাউকে এই ধরনের ইঙ্গিতপূর্ণ কথা বা কাউকে কাউকে একেবারে সরাসরি কথাবার্তা বলে ফেলতে দেখছি। এমন মানুষদের যারা আসলে জানাশোনা ইনফর্মড মানুষ, রাজনীতি বোঝেন বা রাজনীতির সাথে জড়িত আছেন, বা কেউ কেউ এনসিপির সাথেও সামহাউ ইনভলভড। এনসিপির কথা আসলো কারণ আওয়ামী লীগ প্রসঙ্গে তাদের একটা সুনির্দিষ্ট অবস্থান আছে। জনাব মাহমুদুর রহমান কী বলেছেন সেটাই আসবো, এবং আমাদের আসলে সামনে এই ব্যাপারটার ইমপ্লিকেশন কী হবে সেটা নিয়ে কথা বলতে চাই। তিনি একটা অনুষ্ঠানে, আপনারা ভিডিওটা দেখে নেবেন, আমাদের দেশের মিডিয়া, বিশেষ করে নিউজ আউটলেটগুলো এটাকে নিয়ে যেভাবে নিউজ করেছে, পোর্টালগুলো, তাতে মনে হতে পারে যে তিনি খুব অলমোস্ট খোলাখুলি বলেছে যে আওয়ামী লীগ থেকে এদেরকে সরালে আওয়ামী লীগ রাজনীতি করতে পারে। আসলে ঠিক এত সহজে দু চারটা বাক্যে বলেনি। তিনি একটা দীর্ঘ, মানে 4-5 মিনিট ধরে কথা বলেছেন। এই ভিডিওটা ইউটিউবে পাওয়া যায়, আপনারা যে কেউ দেখে নেবেন, দেখে নেওয়া উচিত হবে। তিনি সেখানে আসলে শুরু করেছেন প্রথম সংস্কার নিয়ে, যে একটা সংস্কারের আলাপ আসছে, রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে ঐক্যমত্যের ভিত্তিতে রাষ্ট্রের সংস্কার করবে। সেইটা বলতে বলতে তিনি দলের সংস্কারের প্রশ্ন এনেছেন, যে সব সংস্কারই অর্থহীন হয়ে যাবে যদি রাজনৈতিক দলগুলোর সংস্কার না হয়, এবং জনাব মাহমুদুর রহমানের মতে রাজনৈতিক দলের সংস্কার নিশ্চিত করা না গেলে তার ভাষায় ফ্যাসিবাদী যে ব্যবস্থা ছিল সেটা আবারও ফেরত আসবে। এবং এই রাজনৈতিক দল সংস্কারের প্রসঙ্গেই আওয়ামী লীগের সংস্কারের প্রসঙ্গ আসলো। মানে কেন আওয়ামী লীগের সংস্কার? কারণ তিনি বলছেন যে এটা গত 15 বছর একটা ফ্যাসিবাদী শাসন আমাদের এখানে
জারি রেখেছে। নট অনলি দ্যাট, তারা ক্রমাগত জনগণের উপর অত্যাচার নিপীড়ন করেছে এবং শেষে এসে জুলাই আগস্টকে তিনি বিপ্লব বলছেন। আমরা যেটাকে গণ অভ্যুত্থান বলি, তিনি বিপ্লব আগে থেকেই বলেন, আমি খেয়াল করেছি। সেই বিপ্লবে তারা যা যা করেছে, যেভাবে মানুষজনকে হত্যা করেছে, আহত করেছে, সেই প্রেক্ষাপটে আওয়ামী লীগের আসলে নিজেদেরকে সংস্কার করে না আসলে তাদের রাজনীতির কোনো অধিকার থাকা উচিত নয়। তো কী সংস্কার করতে হবে তিনি প্রেসক্রাইব করছেন, এখানে শেখ পরিবারের যারা যারা আছে তারা এই দল থেকে বহিষ্কৃত হতে হবে। শুধু তাই নয়, তার সাথে তার সহযোগী বিভিন্ন অন্যায় অপরাধ যারা করেছে, ভয়ঙ্কর অপরাধ যারা করেছে, তাদেরকেও দল থেকে বের করে দলের সংস্কার করে তারা সাফ সুতরো হয়ে যদি আমাদের সামনে আসতে পারে, তখন তারা রাজনীতি করার অধিকার, উনি সরাসরি বলে ফেলেননি দিয়েই দেব, উনি বলছেন অধিকার পেতেও পারে, বা আমরা তখন ভেবে দেখব আমরা সেটা পেতে পারি কি না। এখানে একটা কথা খুব জরুরি, তিনি উল্লেখ করেছেন দুটো ব্যাপার। একটা হচ্ছে দেশের অভ্যন্তরেও কিছু অ্যানালিস্ট আওয়ামী লীগকে আনার কথা বলছে। কিসের ক্ষেত্রে? নির্বাচনের ক্ষেত্রে। উনি ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং ইনক্লুসিভ ইলেকশনস, এবং ইনক্লুসিভ ইলেকশনস বলতে যে আওয়ামী লীগকে আনা বোঝাচ্ছে সেটা তিনি সরাসরিই বললেন। এটা শুধু দেশের ভেতরে না, দেশের বাইরে থেকেও এই আলাপ হচ্ছে বলে জনাব মাহমুদুর রহমান বলছেন। আরেকটা জিনিস যুক্ত করেছেন, এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা হয়তো আমাদের এই উত্তেজিত অবস্থায় অনেকের গায়ে লাগবে, আমরা ইগনোর করতে চাইবো, আমরা তো সব কিছু করতে পারি। কারণ তিনি একটা জায়গায় বলেছেন যে আমাদের আসলে ইয়াংদেরকে উদ্দেশ্য করে তোমরা দল করছো, কিন্তু আমাদের জিও পলিটিক্স এবং ইন্টারন্যাশনাল পলিটিক্স ভুলে যাওয়া উচিত হবে না। এগুলোকে মাথায় রাখতে হবে। আমাদের উপরে কী কী ধরনের, তোমাদের উপরে কী কী ধরনের চাপ আসতে পারে সেগুলো মাথায় রাখতে হবে। সেগুলো কিভাবে ফেস করবে তোমরা, সেটাও পরিকল্পনা, সেটার কৌশল ঠিক করতে হবে। সেই প্রসঙ্গেও এই যে তুলসী গাবার্ডকে তিনি বলেছেন যে তুলসী গাবার্ড যে ধরনের কথা বলেছেন একই ধরনের পরিস্থিতি হতে পারে এবং আওয়ামী লীগকে নির্বাচনে আনা নিয়ে এই চাপ তৈরি হতে পারে। সুতরাং তার বক্তব্য হচ্ছে আওয়ামী লীগকে, মানে বলটা আওয়ামী লীগের কোর্টে ঠেলে দেওয়া, যে ঠিক আছে আমরা তোমাকে নির্বাচনে আসতে দিতেও পারি, রাজনীতির অধিকার দিতেও পারি, যদি তুমি এগুলো করো। ঘটনাচক্রে এই বক্তব্যটা যারা আওয়ামী লীগের নিষিদ্ধতা চান তারা কোনো যদি কিন্তু ছাড়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিতে চান। আওয়ামী লীগকে কোনো যদি কিন্তু ছাড়া রাজনীতি করতে দিতে চান না। যেমন মাহমুদুর রহমানের পুরো বক্তব্য আমরা যদি শুনি, এই ক্রাইটেরিয়াগুলো যদি ফুলফিল করে, এবং যেহেতু চাপ আছে, চাপ থাকবে, তাই আওয়ামী লীগকে এই মাঝামাঝি একটা জায়গায় আসা যেতে পারে। কিন্তু যারা নিষিদ্ধ চান তারা সেভাবেই চান। বিশেষ করে আমরা খেয়াল করব এনসিপি আওয়ামী লীগের রাজনীতি না করার অধিকার, আওয়ামী লীগের রাজনীতি না করতে দেওয়ার পক্ষে খুবই কঠোর অবস্থান দেখাচ্ছেন অন্তত এই মুহূর্তে। আমি ধারণা করি আওয়ামী লীগ রাজনীতি করবে কি করবে না, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না, এটা একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুতে পরিণত হতে যাচ্ছে সামনে। বিশেষ করে নির্বাচন যত এগিয়ে আসবে এই আলাপটা সামনে তত বেশি আসবে। কারণ আমি ফ্র্যাঙ্কলি বলাই ভালো, বলে ফেলি, মানে এনসিপি কোন কোন ইস্যু নিয়ে রাজনীতি করবে। একটা দল যখন মাঠে আসে তার আসলে কত ইস্যু লাগে যেটা দিয়ে সে মানুষের সামনে তাকে প্রেজেন্ট করে এবং সে অন্যদের চাইতে নিজকে আলাদা করে তোলার চেষ্টা করে। সেই বিবেচনায় এনসিপি, যেমন ধরুন তারা সেকেন্ড রিপাবলিক করবেন, তারা নতুন একটা প্রক্লেমেশন করবেন, তারা নতুন সংবিধান লিখবেন, এই জিনিসগুলো আসলে আপামর ভোটারের কাছে খুব বড় বিষয় বলে দাঁড়াবে না। এটা খুবই, ইভেন শিক্ষিত মানুষজনেরও কতজন প্রক্লেমেশন ব্যাপারটা বোঝে, সেকেন্ড রিপাবলিক ব্যাপারটা বোঝে। যদিও আমি এটা বলেছি, এটা হলে থার্ড হবে, একটা ভিডিও করেছিলাম আপনাদের মনে আছে হয়তো, সেকেন্ড রিপাবলিক রাদা জিয়াউর রহমানের হাতে হয়েছিল। যাই হোক, তো তাদের কথা মতেই তো এটা শিক্ষিত মানুষদেরই কয়জন বা বোঝে। আমি ব্যক্তিগতভাবে কথা বলে দেখেছি, বা এবং কেউ কেউ আমার কাছে এটা জানতে চাইছেন, তাতেই আমি বুঝি যে শিক্ষিত মানুষদের একটা বড় অংশ এই কনসেপ্ট বোঝে না। তাহলে এনসিপির রাজনীতির, বিশেষ করে আপামর মানুষের কাছে যাওয়ার রাজনীতিটা কি হবে? আমরা খেয়াল করব যে আমি ক্ষমতায় গেলে তোমার জন্য এটা 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 করব, আমি ক্ষমতায় গেলে দুর্নীতি কমাবো, সুশাসন নিশ্চিত করবো, আমি তোমাকে এই ভাতা দেবো, ওই টাকা দেবো, এটা করব, সেটা করব, বিদ্যুৎ পানি এভাবে দেবো, নানান রকম সেবার কথা বললো। কিন্তু এগুলো তো ক্ষমতা যাওয়ার আগ পর্যন্ত দেখানোর কোনো স্কোপ নেই, তার জন্য তো ক্ষমতায় যেতে হবে। তাহলে ক্ষমতায় যাওয়ার আগে কিছু একটা তাদেরকে করতে হবে, কিছু একটা দেখাতে হবে যেটার মাধ্যমে এই দলটা অন্যদের চাইতে আলাদা। বাস্তবে কি হবে না হবে জানি না, কিন্তু যদি তারা এই দাবি করেন যে আমেরিকা নিষিদ্ধ করতে হবে,
এটার পক্ষে আসলে একটা প্রবল জনমত আমাদের সমাজে বিরাজ করে, যারা আর কোনো রাজনীতিও করেন না তাদের মধ্যে এটা বিরাজ করে, এটা আমি দেখেছি। অবশ্যই তারা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি। ফলে এনসিপি এটা নিয়ে রাজনীতি করবেন, আমি শিওর তারা এটাকেই প্রধান একটা ইস্যু করে তুলবেন সময় যত যাবে, তাদের সাধারণ মানুষের সাথে কানেক্টেড হওয়ার জন্য। এখানেই সংঘাতটা শুরু হবে, কারণ আমাদের সামনে এই অবস্থায় মানে আওয়ামী লীগ প্রশ্নে আমাদের যারা রাজনৈতিক দল আছে তাদেরও কম বেশি কোনো না কোনো অবস্থান নিতে হবে। এবং আমরা খেয়াল করব এই চাপ এতটাই তৈরি হয়েছিল কিছুদিন আগে, বিএনপির খুবই সিগনিফিক্যান্ট নেতা, মানে স্ট্যান্ডিং কমিটির অনেক মেম্বার আছে, কিন্তু জনাব সালাউদ্দিন আহমেদ এখন অনেক পাওয়ারফুল বলে একটা পারসেপশন আছে। সেই সালাউদ্দিন আহমেদ বলেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে তাদের দলও অ্যাগ্রি করছেন। সো এই জিনিসটা যখন মাঠে আসবে তখন বাংলাদেশে একটা নতুন আলোচনা বা এই ট্যাগিং পাল্টা ট্যাগিংয়ের ইস্যু শুরু হবে প্রত্যেককে। সো নট অনলি দ্য পলিটিক্যাল পার্টিজ, যারা পলিটিক্স নিয়ে কথা বলেন, যারা অ্যানালিস্ট, যারা বলেন, যারা লেখেন, তাদেরও আসলে এই ব্যাপারে একটা অবস্থান জানান দিতে হবে। এখন মাহমুদুর রহমানের মতো মানুষ যখন এই অবস্থানটা জানান দিলেন, তিনি আসলে আওয়ামী লীগকে চোখ বন্ধ করে নিষিদ্ধ করে দেব এই জায়গাটা নেননি। তিনি একটা মাঝামাঝি জায়গা নিয়েছেন। এটা করলে এটা হবে কিনা ইজ এ ডিফারেন্ট ডিসকাশন, আমরা তার পয়েন্ট অফ ভিউটা দেখতে পারি। এবং এটা খুবই সিগনিফিক্যান্ট জনাব মাহমুদুর রহমানের এটা বলা, কারণ হচ্ছে তিনি আওয়ামী লীগ দ্বারা অত্যাচারিত হয়েছেন, জেল খেটেছেন, ওনাকে জেলের আদালত প্রাঙ্গণে ওনাকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে, উনি শির দাঁড়া করে সোজা করে কঠিন করে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছেন। উনি এইটা লুকাননি কখনো। উনি ভারতের হেজিমনের বিরুদ্ধে খুব সিরিয়াস কথা বলেছেন। যদিও আমাদের সামনে কিছুদিন আগে একটা ভিডিও এসছে যেখানে বিএনপির সময় তিনি যখন সরকারের অংশ ছিলেন তখন তিনি টাটা বা ভারতীয় ইনভেস্টমেন্টের পক্ষে কিভাবে কথা বলছেন সেরকম একটা ভিডিও সামনে এসছে, আমি দেখেছি। কিন্তু যেটা হয় যে আস্তে আস্তে মানুষের পজিশনের পরিবর্তন হয়, পরবর্তীতে তাকে বেশ স্ট্রং অ্যান্টি ইন্ডিয়ান মানুষ হিসাবে আমরা চিনি, খুব ভালোভাবেই চিনি। এবং আমাদের দেশের দুর্গতির জন্য যে ইন্ডিয়া প্রধানত দায়ী, আওয়ামী লীগ তো প্রধান দায়ী, ও তো মূল ক্ষতি তার হাতে হয়েছে, কিন্তু তাকে পেট্রোনাইজ করে যে ইন্ডিয়া করেছে এটা তিনি খুব কঠোরভাবেই ব্যক্ত করেন। কিন্তু সেই জনাব মাহমুদুর রহমানও জিওপলিটিক্সের বাস্তবতা বোঝার কথা বলছেন, সেদিকে ইঙ্গিত করছেন, এটা আসলে এক্সিস্ট করে। মানে কেউ মুহূর্তেই বলে ফেলবেন জিওপলিটিক্যাল বাস্তবতার বাইরে গিয়ে আমরা তো শেখ হাসিনাকে খেয়ে দিয়েছি, হুইচ ইজ নট রং। 28 অক্টোবরের পর থেকে আমরা আসলে দেখেছি আমাদের ওই মাঠে তেমন কোনো মুভমেন্ট ছিল না। আর বিশেষ করে ইন্ডিয়াতে গিয়ে আমেরিকার 2 মন্ত্রী 2+2 মিটিংয়ের পর ইন্ডিয়া সামহাও ম্যানেজড দেম যে তারা আওয়ামী লীগকে খুব বেশি চাপ দেবে না। তো তারপর থেকে আমেরিকা ছিল না সেই চাপের মধ্যে। এবং পরে একটা পর্যায়ে আমেরিকা বা ইভেন আমরা জাতিসংঘের কথা জানি, তারা আমাদের সেনাবাহিনীকে চাপ দিয়েছে বলে জানিয়েছে, অনেকে হয়তো ঢুকেছে, কিন্তু এই মুভমেন্টটা স্পন্টেনিয়াসলি শুরু হয়েছে এবং এটা মূল শক্তি জনগণ এবং স্পন্টেনিয়াস মুভমেন্ট ছিল। সো কোনো জিওপলিটিক্সের হিসাব নিকাশকে উল্টে পাল্টে দিয়েই তো আমরা কাজটা করেছি। কেউ বলবেন সুতরাং বাকিটা কেন পারবো না আমেরিকাকে নিষিদ্ধ করতে। ব্যাপার হচ্ছে ব্যাপারগুলো আসলে এত সহজ না। তখন আমেরিকার যে সরকার ছিল, এখন আমেরিকার যে সরকার আছে, ইউরোপের নতুন বাস্তবতা তৈরি হয়েছে, আমেরিকা যখন তার সিকিউরিটি প্ল্যান থেকে সরিয়ে যাচ্ছে, সব কিছু মিলে সিচুয়েশন আসলে খুব সোজা না সামনের জন্য, জিওপলিটিক্সকে হিসাবে নিতে হবে। এবং জনাব মাহমুদুর রহমানের মতো মানুষের মুখ থেকে যখন আসে, যিনি অত্যন্ত কঠোরভাবে আওয়ামী এবং ভারত বিরোধী মানুষ, তখন এটা একটা নতুন ডাইমেনশন তৈরি করেছে। আমি আশা করব ট্যাগিংগুলো না করা। জনাব মাহমুদুর রহমানকে আওয়ামী লীগের দালাল বা ভারতের দালাল বলা সমীচীন হবে বলে আমি কোনোভাবেই মনে করি না। কিন্তু তার এই অবস্থানটা নিয়ে ডিবেট হোক, আমাদের এই ডিবেটটা হওয়া দরকার। কারণ সামনের কয়েক মাসে, বিশেষ করে নির্বাচনের আগ পর্যন্ত এবং যখন নির্বাচনের দিকে আমরা এগিয়ে যেতে থাকব, তখন এটাই একটা প্রধান রাজনৈতিক বিতর্কে পরিণত হবে। সুতরাং এই বিতর্কটা যত আগে শুরু করা যায়, সব স্টেক হোল্ডার যত বেশি এই বিতর্কে পার্টিসিপেট করবে, তত বেশি আসলে আমরা একটা সিদ্ধান্তের দিকে এগিয়ে যেতে পারবো। সেই বিবেচনা যারা মাহমুদুর রহমানের এই আলাপটা আমার কাছে খুবই আকর্ষণীয় লেগেছে। পোলা তো নয়, সে তো আগুনেরই গোলা। আর এই গোলার উত্তাপ সারা বাংলাদেশ দেখেছে। আওয়ামী লীগের আপর দিয়া এই গোলার একটা প্রভাব গেছে।
বাট এখন অনেকেই বুঝতে পারতেছে না যে সেকেন্ড গোলাটা যখন বের হবে এটা কার উপর দিয়ে যাবে। এটা যাবে জাতীয় নাগরিক পার্টির যেই প্রধান ক্যারেক্টারগুলো আছেন সরকারের বাইরে, উপদেষ্টা পদে যারা ছিলেন এখনো রানিং আছেন, আর ভবিষ্যতে যারা এখানে আসবেন। সাংবাদিক ইলিয়াস যখন কথা বলে, বিভিন্ন কারণে আমরা ওনারে পছন্দ করি অপছন্দ করি, ইলিয়াস ভাইয়ের সাথে আমার পার্সোনালি অনেক মানে সহমত হয়, দ্বিমত হয়। আমি কিন্তু ওনার সমালোচনাও করি, আমি আমার জায়গা থেকে করি ভাই। আমার অনেকে গোষ্ঠী উদ্ধার করছেন, তারপরেও কিন্তু আমি ওনার অনেক সমালোচনাও করছি, রাইট। ওনারে হালকা নেওয়ার সুযোগ নাই। কেন তিনি ক্রমাগত ছাত্রদের উপর খেপছেন? আজকে তিনি আরেকটি স্ট্যাটাস দিয়েছেন, এটা বড় ভয়ঙ্কর স্ট্যাটাস, যাদের ছবি প্রকাশ করে দিচ্ছেন। আমি পাশের দুজনকে গণলাম না, মাঝখানের তিনজন, একজনকে তিনি অলরেডি খেলতেছেন তাকে নিয়ে, তিনি হচ্ছেন আমাদের মাননীয় আইন উপদেষ্টা আসিফ নজরুল। বাট এর বাহিরে নাহিদ এবং আসিফ মাহমুদ, এই দুজনকে ছবি পোস্ট করা ইলিয়াস যেই স্ট্যাটাস দিচ্ছেন, বোঝাই যাচ্ছে আগুনের গোলা আগামী দিনের সময় মতো তিনি ড্যাশ চোষার স্বাদ মিটাই দিবেন, হিসাব বুঝাই দিবেন। সাংবাদিক ইলিয়াস যখন কথা বলেন, এটা বাংলাদেশের এই মুহূর্তে ওনার হ্যাটার্স হোক ফলোয়ার্স হোক একটা জিনিস বিশ্বাস করে, এভিডেন্স নিয়ে কথা বলেন। ওনার কাছে পুইসা যায়, তাই না? এটা টেকনিক্যালি পুইসা যায়। আমাদের কাছে অনেক কিছু আসে, আমরা সাহস করে প্রকাশ করতে পারি না, ছোট মানুষ, ঠিক আছে। আচ্ছা, ঘটনার প্রেক্ষাপট হচ্ছে সম্প্রতি আসিফ মাহমুদ জুলাই নিয়ে একটা বই লিখছিল, যে মাতৃভূমি অথবা মৃত্যু। এই বইটার মোড়ক উন্মোচন উপলক্ষে গতকালকে আমরা দেখেছি আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ অনেকে এখানে উপস্থিত হয়েছিলেন, এবং জাতীয় নাগরিক পার্টির যিনি প্রধান আহ্বায়ক আছেন আমাদের নাহিদ, সেও ছিল। এই ছবিটা প্রকাশ করা স্ক্রিনে আপনারা দেখছেন, তিনি লিখছেন, আগে মাথা অনেক গরম করে ফেলতাম। এই অনলাইন মিডিয়াতে বা মিডিয়া জগতে মাথা গরম সাংবাদিক কিন্তু একমাত্র ইলিয়াসই। তো তিনি বলছেন যে আগে মাথা অনেক গরম করে ফেলতাম, এখন এক পোস্ট করতে গেলে 3 বার চিন্তা করি, কারণ যারা ক্ষমতায় আছে তাদেরকে তিনি অনেককে ভালোবাসেন, এই কারণে চিন্তাটা করেন, এটা আমরাও বুঝি। তারপর তিনি লিখছেন, অনেক কিছু বলতে ইচ্ছে করছে, বললাম না, আলটিমেটাম দিচ্ছেন। সময় এলে, তার মানে তার ভিতরে যে গোলাটা, এটা অপেক্ষা করতেছে ভিতর থেকে বের হওয়ার জন্য। এই গোলাটা তিনি বললেন কি, যে সময় এলে প্রথম আলো আর আসিফ নজরুলের ড্যাশ চোষার হিসাব বুঝিয়ে দেওয়া হবে। বুঝতে পারছেন? সাংবাদিক ইলিয়াসের প্রথম আলো এবং ডেইলি স্টারের বিরুদ্ধে কিন্তু সবচেয়ে বড় লড়াই যারা করতেছেন পিনাকি আর সাংবাদিক ইলিয়াস। বাট প্রথম আলো এবং ডেইলি স্টারের সবচেয়ে বড় সহযোগী বা যারা এটার সেফটি ইস্যু মেকশিওর করছেন সরকারে থাকার কারণে আসিফ নজরুল ইসলাম, তিনি প্রথম আলোর খুবই ঘনিষ্ঠ জন হিসেবে পরিচিত। এই কারণে কিন্তু আসিফ নজরুল স্যারের উপরে ইলিয়াসের রাগ আছে। প্রথম আলোর উপরে তারা 2-3 বার জিয়াফত করতে চাইছে, আমি আবার ওটার পক্ষে না, আমি এটার পক্ষে না। বললাম না যে ইলিয়াস ভাইয়ের সাথে অনেক কিছু আমার পক্ষে আছে, বিপক্ষে আছে। যে একটা প্রতিষ্ঠান ঘুরাই দেওয়া, সেখানে হাজার হাজার মানুষ ভাই কাজ করে, একটা প্রতিষ্ঠান বন্ধ হলে হাজার হাজার মানুষ রাস্তায় নেওয়া যাবে, আমি তো আর খাওয়াবো না, তাই না? তো তাদের অনেক কিছু আমার পছন্দ না, এটা আমি বললাম। আবার অনেক কিছু মনে হয় যে যৌক্তিক, বিশেষ করে জাতীয় নাগরিক পার্টির প্রতি যে মানুষের আশা আকাঙ্ক্ষা, তাদেরকে নিয়ে আমরা যা ভাবতাম, বাট এখন যা দেখছি, কথাবার্তা, চালচলন, বিভিন্ন অঙ্গভঙ্গি, প্রত্যেকটা রাজনৈতিক দলকে খাটো করার যে দেখার একটা তাদের স্ট্র্যাটেজি, এগুলো মানুষের কাছে আপনি বিশ্বাস করেন মুখ দিয়া বলতেছে না মানুষ। কেন? বাক স্বাধীনতা কামে থাকলেও নামে থাকলেও কামে মানুষ ভয় পায়। এখনো চিন্তা করে যে আসিফ নজরুল স্যার নিয়া, এই যে আমি ভিডিও বানাচ্ছি, আমার অনেকে বলেন আওয়ামী লীগের সময় মারা খাইয়া তোমার মানে হোশ জ্ঞান ফিরে নাই, তুমি আবার রানিং সরকার নিয়ে সমালোচনা করছো। দেখেন, আমরা ক্রিটিক্স, সমালোচনা 2 কারণে করা হয়, একটা হচ্ছে আপনাকে শুধরানোর জন্য, আর একটা হচ্ছে আপনাকে ডুবানোর জন্য। আমি আমার জায়গা থেকে যেটা সরকারের ভালো কাজ, এটার প্রশংসা করি। যেটা সমালোচনার, এটা সমালোচনা করি আপনাকে শুধরানোর জন্য। তো ক্ষমতায় থাকলে, আমি আমার আগে আরেকটা ভিডিওতে বলছি, যে ক্ষমতার চেয়ারে বসে তিনি সমালোচনা নিতে পারেন না,
যেমন সার্জিস্ট্রি দেখেন, যেই জনগণ তার পিছনে আছে তাদেরকে তিনি বলছেন একটাই স্ট্যান্ডার্ড নেন। খেপা গেছে কেন? হেলিকপ্টার চড়া নিয়া আসিয়ার মৃত্যুর আগে পরের ইস্যুতে। ধৈর্য হারালে হবে না। আপনি রাজনীতি করতে আসছেন, গাইড চাপ অনেক মোটো। এই যে শেখ হাসিনাকে নিয়া ভিপি নূর যেই পরিমাণ কথাবার্তা বলতো, এই দেশে অন্যরা বলতো শেখ হাসিনার আমলে, কিছু কিন্তু তিনি হজম করতেন বিশ্বকে দেখানোর জন্য যে দেখো। আমাদের কাছে আশ্চর্য লাগতো যে ভিপি নূর এত কথা কোনি আসিনা এই আসিনা বলে কেমনি টিকা রয়েছে ভাই। কিছু তিনি দেখাইতেনও, জনগণকে বুঝাইতেন যে দেখো আমার সমালোচনাকারীরা, আমি তাদের ধরি না। গণতন্ত্র আছে, ডেমোক্রেসি। তো এখন আমাদের যে ছাত্র উপদেষ্টারা আছেন বা ছাত্ররা আছেন বিভিন্ন জায়গায়, তাদের বিরুদ্ধে সমালোচনা করতে অনেকে ভয় পান, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। যেটা যৌক্তিক, যেটা সঠিক, এটা বলতে হবে কাউকে না কাউকে। আমরা চাই বাংলাদেশ সঠিক পথে আগুক, বিএনপির হাতে আগাক, জামাতের পথে আগাক, জাতীয় নাগরিক পার্টির পথে। জারি দিয়া দেশের উন্নতি হবে, মানুষ নিরাপত্তা পাবে, আইনের শাসন সুপ্রতিষ্ঠিত হবে, তার হাতেই বাংলাদেশ যাবে। জনগণ ডিসাইড করবে নির্বাচনের মাধ্যমে। আর যারা ক্ষমতায় আসার পরে লুটপাটকারী, রাষ্ট্রকে রাষ্ট্র ব্যবস্থাকে ইউজ কইরা, পুলিশকে ব্যবস্থাকে ইউজ কইরা গুন্ডামি পান্ডামি করবেন, পুলিশেরও সবক হয়েছে, সামনের থেকে 10 গুণ সবক আবার হইয়া যাবে যদি এখন কোনো পুলিশ বিএনপি পন্থী হইয়া অন্যায় অত্যাচার চালায়। এই দেশে পুলিশের যে পরিণতি একবার দেখছি, বিশ্বাস করেন আওয়ামী লীগের থেকে 10 গুণ খারাপ পরিণতি করবে, কারণ আওয়ামী লীগরে অনেকে চিনেন, এটাই বাস্তব। আবার যে সরকার এরকম লুটপাটকারী মানুষের উপর, বাক স্বাধীনতার উপর হাত দিবে, কথা বললে সমালোচনা করলে জেল জুলুম, এই সরকারের পরিণতি আরো খারাপ হবে। কারণ বাংলাদেশে একবার যেটা ঘটা যায় এর 3 গুণ পরের ধাপে ঘটে। সো আমরা চাই সবাই বিষয়গুলোকে অবজার্ভ করবেন, ছাত্র উপদেষ্টাদেরকে নিয়ে, পাশাপাশি জাতীয় নাগরিক পার্টিকে নিয়ে। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ইতিমধ্যে আমাদের ভিডিও ফুটেজ দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। সেই সাথে আজকের এই নিউজটা দেখে এবং আজকের এই ভিডিওটা দেখার পরে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।